বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছি আমরা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসেছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জের কৃতি সন্তান, বারবার কারা নির্যাতিত নেতা, মজলুম জননেতা জনাব আলহাজ রফিকুল ইসলাম খান। বক্তব্য নিয়েছেন আলহাজ রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী এনায়েতপুর থানার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিয়াম, শহীদ শিহাব, শহীদ ইয়াহিয়া স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের প্রিয় সভাপতি, এনায়েতপুর থানা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার সেলিম, আজকের এই দোয়ার অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ শাহিনুর আলম, জাতীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা স্থানীয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুগণ, সংগ্রামী ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের স্বৈরাচারী ভারতের সেবাদাস হাসিনা সরকারের দুঃশাসন থেকে মুক্ত করে আজকের এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিহাব, সিয়াম, ইয়াহিয়া সহ হাজারো ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, আজকে আমরা তাদেরকে এই জাতির পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, দেশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্ত করার জন্য রাজপথে জীবনের তপ্ত রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে দেশকে
দ্বিতীয়বার আবার স্বাধীন করেছেন, আমরা দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়ার সুযোগ লাভ করেছি। আজকে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সকল শহীদদেরকে, এই সকল যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত হয়েছেন, লক্ষ লক্ষ ছাত্র জনতা এই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের অনেক কষ্ট হইতেছে আমরা বুঝছি। আমি যখন এই মাঠে নামি তখন দেখছি মাঠের মধ্যে বসার কোনো পরিবেশ নাই। আবেগে আপনারা তাও বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এবং যে পরিমাণ লোক মাঠে আছেন, প্রায় ওই সড়কের উপর দিয়া, বাঁধের উপর দিয়া তার চাইতে কম মানুষ দাঁড়ায় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরাও এই মিটিং করার সুযোগ 15 বছর পাই নাই, আপনারাও এরকম মিটিং এ আসার সুযোগ পান নাই। পাইছেন? পাইছেন আপনারা? আপনারা শুধু না, বাংলাদেশে কেউ পায় না। তার কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় আসার পরে দেশপ্রেমিক সেনাবাহিনীকে, আপনারা জানেন, আমরা আশা করব সেই তদন্তের সঠিক রিপোর্ট বের হয়ে আসবে। বিডিআর এর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন দেশপ্রেমিক সেনাবাহিনীর অভিযানদেরকে হত্যা করা হলো। এই সরকার ক্ষমতায় আসার পরে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের এই অঞ্চলেরই মানুষ, তাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী। জেলখানায় হত্যা করা হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, জেলখানায় হত্যা করা হয়েছে প্রফেসর গোলাম আজমকে, জেলখানায় হত্যা করা হয়েছে মাওলানা একেএম ইউসুফ সাহেবকে, জেলখানায় হত্যা করা হয়েছে অধ্যাপক নাজির আহমদ সাহেবকে, যারা ছিলেন জামাতের শীর্ষ নেতা। এই সরকার ক্ষমতায় আসার পরে গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করে দেওয়া হয়েছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই, কোনো কথা বলার অধিকার ছিল না। যারা এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে তাদের এই টুটি চেপে ধরা হয়েছে। হয় তাকে কারাগারে বন্দী করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ারে হত্যা করে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। এটা ছিল এই সরকারের নেশা এবং পেশা। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সাংবাদিকরা এই সরকারের আমলে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত জুলুম নির্যাতনের শিকার শেখ মুজিবের আমলেও হয় না। কারণ যারাই সঠিক কথা বলতেন, সঠিক তাদেরকেই গ্রেফতার করা হতো, মামলা দেওয়া হইত, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2008 সালের 29শে ডিসেম্বর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা আসার পর থেকে জনগণের আন্দোলনের মুখে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকারের এই বিধানকে বাতিল করে নির্লজ্জের মতো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে
নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা নেশা এবং পেশা এই সরকারের মাথায় ভূতের মতো ঘিরে বসেছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী ছিলেন, এটা কোনো বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না, বৈধ সরকারও ছিল না। আপনারা কি ভোট স্লোগান দেন? আপনারা কি ভোট দিচ্ছেন? এই যে এখানে যারা এমপি হয়েছিল ভোট দিচ্ছেন না? ভোট কেউ দিতে পারছে? তাহলে এটা কোনো বৈধ প্রধানমন্ত্রী ছিল না, বৈধ সরকার ছিল না। এটা ছিল ডামি প্রধানমন্ত্রী, এটা ছিল ডামি সরকার, এটা ছিল ডামি এমপি। কি কথা ঠিক বলছি কিনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ? সুতরাং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিরোধী রাজনৈতিক দলগুলি এই 15 বছরই আন্দোলন করেছেন। কেন পুলিশ দিয়ে, মিডিয়ার দিয়ে, সন্ত্রাসী বাহিনী দিয়ে, র‍্যাব দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে বারবার এই আন্দোলনকে দমন করেছে। কিন্তু এবারের আন্দোলনকেও ছাত্ররা যখন আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকেও তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল, ভ্যাংসা বলছিল যে এই আন্দোলন দমন করার জন্য আমাদের কাউয়া সাহেব বলছিলেন যে ছাত্রলীগই যথেষ্ট, বলেন নাই? কিন্তু এই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখেন নাই ছাত্রছাত্রী কিভাবে পিঠ মোড়া করে বাঁধতে রাখছে পিলারের সাথে এবং বিড়ালের মতো পালায় গেছে। বলছিলেন যে এটা দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট এবং তারা চেষ্টাও করেছে। লম্বা কাহিনী বলার সময় এখন নয়। এই আন্দোলন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে চলছিল। জুলাই মাসের 17 তারিখে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডের পর পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। এই আন্দোলনে শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ছাত্রদের মা এবং বাপেরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রাজনৈতিক নেতা এবং কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং আন্দোলনের গতি বাড়তে থাকে। লাশের মিছিল লম্বা হতে থাকে। এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, ফোন বন্ধ করে দেওয়া হয়, ঢাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয়। কিন্তু বাংলার ছাত্র সমাজ, বাংলার ছাত্র জনতা কারফিউ ভেঙে, আর্মির ব্যারিকেড ভেঙে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আজ পথে মিছিলের পর মিছিল, উত্তর তরঙ্গের উত্তর করে সেই মিছিলে স্বৈরাচারিণী ভারতের দাবেদার ফ্যাসিবাদী হাসিনার সরকার নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে গণহত্যা পরিচালনা করেছে। কিন্তু মিছিলের গতি থামানো যায় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 তারিখে ছিল মহাসমাবেশ এবং গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। গণভবন মানে বোঝেন তো, যে বাড়িতে হাসিনা থাকতেন, যিনি প্রধানমন্ত্রীর বাসভবন, হাসিনার বাসভবন নয়, উনি এটাকে তার বাপ দাদার বাসভবন মনে করতেন। উনি মনে করছিলেন ওনাদের যারা চালাচাউন্ডা হাইব্রিড নেতারা, তারাও মনে করছে হাসিনা যতদিন বেঁচে আছে ওদিন মনে থাকবে, হাসিনা মরে গেলে তার বেটা থাকবে, এরপরে তার বেটি থাকবে, এরপরে নাতি পুতি যদি হয় তারা থাকবে। ভাব এরকম ছিল না? কি বলেন, বলছিল কিনা? ঠিক পালানোর কয়েকদিন আগেই তারা বললেন
জামাত শিবির নিষিদ্ধ করে দিছিলেন, দিছিলেন না? দিছিলেন কিনা বলেন? নির্বাহী আদেশে। এখন কে নিষিদ্ধ হয়েছে? যারা নিষিদ্ধ করছিলেন খবর আছে? উনি বলছিলেন না শেখ হাসিনা পালায় না, কি বলছিলেন কিনা? ভুলে গেছেন আপনারা? ছাত্র জনতার মিছিল যখন কারফিউ ভেঙ্গে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙ্গে লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন চতুর্দিক থেকে গণভবনের দিকে যাচ্ছিলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল আপনার অপশন দুইটা, হয় পালাইবেন, পদত্যাগ করবেন, আর না হলে আপনার নিজ দায়িত্বে থাকবেন। তখন কি হয়েছিল? পালাইছে না? বলেন পালাইছে কিনা? পালাইছে। তাহলে কয়েকদিন আগে ভ্যাংসালা বলছিল না শেখ হাসিনা পালায় না, শেষ মুহূর্তে তিনি পালায় চলে গেছেন কোথায়? আমেরিকা আশ্রয় দেয় নাই তাকে, লন্ডন আশ্রয় দেয় নাই, পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দেয় নাই। আশ্রয় দিয়েছে ভারত, আশ্রয় দিয়েছে, এবং তাদেরই পালিত সরকার হলো শেখ হাসিনার সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকারের আমলে লুটপাট এবং দুর্নীতিতে দেশ সয়লাব হয়ে গিয়েছিল। দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে পাচার করেছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, বিভিন্ন দেশের ব্যাংকগুলিতে টাকা দিয়ে ভর্তি করে ফেলছে। এই দেশের শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে উনি খুব মজা করে বললেন, আমার বাড়ির পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কি গর্বের কথা! আমি বলছি অনেকগুলি মিটিং এ ঢাকা সহ, তাহলে পিয়ন তো ছিল না, ছিল বাড়ির কামলা। সে আসলে কি ছিল? ওই বাড়ির কামলা ছিল, কাজের লোক ছিল। কামলাই যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মালিক কত হাজার কোটি টাকা মারছে এখন বোঝেন। পত্রিকায় খবর বের হয়েছে, শুধুমাত্র আমাদের যে পাশে ঈশ্বরদী বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা চুরি করেছে 59,000 কোটি টাকা। একজন সেনা কর্মকর্তা যিনি কিলার জিয়া হিসাবে পরিচিত, তিনি র্যাবের যখন ডিজি ছিলেন তখন হাজারের অধিক লোককে গুম এবং খুন করেছেন। সেই জিয়াউল হাসানের বাড়িতে প্রায় 950 কোটি টাকা নগদ পাওয়া গেছে। একজন সেনা অফিসার কত টাকা বেতন পায়? কত টাকা বেতন পায়? যে কি পরিমাণ বাড়ি গাড়ি করার পর, বিদেশে পাচার করার পর, পাচার করার সুযোগ যেটা পায় নাই, তার পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। তাহলে কিরকম লুটপাট করছে আর বলেন? সুতরাং ব্যাংকগুলি ফোকলা করে ফেলছে, অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে, এবং এই সরকার বিদায়ের পরেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এদেশের মানুষ মুক্তি পেয়েছে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যারা জীবন দিয়েছেন তাদেরকে বীর, জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেছি। আমরা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে একথাও বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা জানেন, এই সরকারের বিদায়ের পরে এই সরকারের এই দেশের 15 বছরে নিয়োগকৃত অফিসে, আদালতে ভারতের প্রেতাত্মা সেবাদাস অনেক কর্মকর্তা কর্মচারী এখনো প্রশাসনে নিয়োজিত আছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই দলীয় বাহিনীকে প্রশাসন থেকে অপসারণ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। যারাই এই দেশটাকে লুটেপুটে খেয়েছে, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নিজেদের আখের গুড় দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর সাথে সাথে কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আগামী দিনে
একটি সুন্দর বাংলাদেশ হিসাবে, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে, আধুনিক বাংলাদেশ হিসাবে, ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই সংগ্রামে দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীন বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ফসল, স্বাধীনতার ফসল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্যই নিরাপদ ঠিকানা হবে বাংলাদেশ, সকলের জন্যই শান্তির ঠিকানা হবে বাংলাদেশ, সকলের জন্যই আধুনিক বাংলাদেশ হবে তাদের জীবনের ঠিকানা। এই প্রত্যাশা রেখে আপনারা এই বৃষ্টির পানির মধ্যে, কাদার মধ্যে এত কষ্ট করে এসে এই মিটিং সফল করার জন্য দত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন দোয়া হবে, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও।